প্রতিদিনই প্রায় কথা বলি রাজনীতি নিয়ে, কখনো কখনো রাজনীতির বাইরে বের হয়ে আসতে পারে হয়। আজ বোধহয় তেমন একটি দিন। আমরা এমন একটি ইস্যুতে কথা বলছি, আমরা দেখছি যে এখন আকাশ সংস্কৃতি দূরগ্রাম পর্যন্ত পৌঁছে গেছে এবং মানুষজন অনেকটাই টেলিভিশনের উপর নির্ভর হয়ে পড়েছে এবং সেটি অধিকাংশ ক্ষেত্রে কেবল টেলিভিশনের উপরেই। কিন্তু সেই কেবল টেলিভিশন যারা আমাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন তাদের সংগঠন আছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যাচ্ছেন, কখনো সন্তুষ্ট হচ্ছেন, কখনো অসন্তুষ্ট হচ্ছেন। আবার আমরা দেখেছি যে কেবল ব্যবসা কেন্দ্র করে বাংলাদেশে সর্বোচ্চ সংঘর্ষের ঘটনা বোধহয় ঘটেছে বিভিন্ন সময়, এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো 21 রাতে। আর এই বিষয়গুলো কথা বলবার জন্য আজকে আমাদের সাথে আছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আছেন এস.এম. শামসুর রহমান শিমুল, আহ্বায়ক, কেবল অপারেটর সমন্বয় কমিটি, কোয়াব। এবং আছেন তথ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহরিয়ার আলম এমপি, আমাদের প্রিয় মুখ। মাঝে মাঝে আমরা তাকে 21 রাতে পাচ্ছি। আজকে একটু নিয়ম ভেঙে এপাশ থেকে না গিয়ে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা হঠাৎ সংবাদ সম্মেলন করছেন কেন? করলেন গত রোববারে, কি কারণে? ধন্যবাদ। গত রবিবারে সঙ্গত কারণেই কেবল টেলিভিশন সেক্টরে এক ধরনের অনিশ্চয়তার কারণেই আমরা সারা দেশের কেবল অপারেটররা বাধ্য হয়েছিলাম এ ধরনের একটি সংবাদ সম্মেলন করতে। আপনারা জানেন, আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেছি গত 7ই জুলাই তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে কেবল অপারেটরদের লাইসেন্সিং কর্তৃপক্ষ বাংলাদেশ টেলিভিশনকে বাদ দিয়ে স্ব জেলার জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন। বিষয়টি যেমন আমাদের জন্য একটি অনিশ্চয়তার কারণ, তেমনি হয়তোবা সরকার নিশ্চয়ই আমাদের কোনো ভালো চিন্তা করেই হয়তো এই নিয়মটি রেখেছেন। তবে আমরা আতঙ্কিত এজন্যই, এখনো পর্যন্ত 2006 সালে আমাদের যে কেবল টিভি নীতিমালা আইন প্রণয়ন করে গিয়েছিলেন বিগত জোট সরকার, কেবল অপারেটরদের স্বার্থ যতটা না সংরক্ষিত হয়েছিল সেই আইনে, তার চাইতে বেশি সংরক্ষিত হয়েছিল তৎকালীন বেসরকারি যে চ্যানেলগুলোর উত্থান হয়েছিল সেই চ্যানেলগুলোর এবং পে চ্যানেল ডিস্ট্রিবিউটরদের স্বার্থ। আজ এই প্রজ্ঞাপন জারির পরে আমরা যে বিষয়টির কারণে আতঙ্কিত হয়েছি সেটা হচ্ছে, এই নীতিমালা হওয়ার পর থেকে আজ অবধি এই নীতিমালার জন্য কোনো বিধিমালা তৈরি হয়নি। একটি আইন, একটি বিধিমালার আলোকে সেই আইনটা প্রয়োগ হবে সঠিকভাবে। যদি বিধিমালাই না থাকে, সে আইনটি সঙ্গতভাবেই জেলা প্রশাসক যখন দায়িত্ব নেবেন কেবল অপারেটরদের লাইসেন্সিং অথরিটি হিসাবে, তখন তিনি কিভাবে একজন কেবল অপারেটরকে কোন নিয়মে লাইসেন্স দেবেন, কোন নিয়মে তাদের লাইসেন্স বাতিল করবেন, এবং যেসব সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেমন ধরুন নওগাঁ এবং বগুড়া, নওগাঁ যে কেবল অপারেটর আছেন তিনি হয়তো সান্তাহারেও ব্যবসা করছেন, তো এই সান্তাহার এই যে দুইটা জেলায় সীমান্তবর্তী কেবল অপারেটর হিসাবে উনি কোন জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করবেন? তিনি কি নওগাঁর জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করবেন, নাকি বগুড়ার জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করবেন? তিনি যদি কোনো অনিয়ম করে থাকেন, তাহলে কোন জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? সেটা কি নওগাঁর জেলা প্রশাসক নাকি বগুড়ার জেলা প্রশাসক? এছাড়াও আরও বিষয় রয়েছে, যেটি হচ্ছে অপ্রিয় হলেও সত্য, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জেলা প্রশাসকরা রাজনৈতিক প্রভাব মুক্ত নয়, এবং এ কারণে আমরা আতঙ্কিত যে 90-এর দশক থেকে আমরা কেবল অপারেটররা নিজেদের মেধা শ্রম দিয়ে লক্ষ লক্ষ টাকা নিজেদের অর্থায়নে বিনিয়োগ করে এই স্যাটেলাইট কেবল টিভিটাকে আমরা বাংলাদেশের গ্রাহকদের কাছে উপস্থাপন করেছি, এবং আজকে এটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিনোদন সেবা হিসেবে, ব্যবসা হিসেবে আপনারা করেছেন। হ্যাঁ, অবশ্যই ব্যবসা হিসেবে আমরা এটা করেছি, কিন্তু এটা করার জন্য আমরা যে পরিমাণ সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা, আজ অবধি আমরা সেই ধরনের কোনো সহযোগিতা আসলে আমরা পাইনি। কিন্তু ভোক্তারা কি সহযোগিতাটি করছেন আপনাদের? ভোক্তারা
ভোক্তারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করছেন। যদি ভোক্তারা আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আমরা এই কেবল টিভিটাকে এতদূর এগিয়ে নিয়ে যেতে পারতাম না হয়তোবা। আচ্ছা ডক্টর ইমতিয়াজ, আমি আপনার কাছে আসতে যাচ্ছি। উনি বললেন নিয়ম আছে, বিধিমালা নাই, তো এইটা একটি সমন্বয়হীনতা নয় কি? ধন্যবাদ। এমনিতে যেভাবে যতটুকু শিমুল সাহেব বললেন, এখন পর্যন্ত আমি সমস্যাটা দেখছি না। আমি বুঝতে পারছি যে আতঙ্ক শব্দটা ব্যবহার করেছেন, কারণ আমি মনে করছি যে আর একটু লঙ্গার পার্সপেক্টিভ দেখা উচিত। প্রথমত সরকার, বিশেষ করে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ নামে একটা বড় একটা প্রজেকশন নিয়ে এসেছে, এবার ইলেকশন ম্যানিফেস্টোতে সে ওটাকে সামনে এনেছেন। এখন বড় নতুন জিনিস আসাটাই স্বাভাবিক। আমার মনে হয় না ওই ধরনের ডিজিটাল বাংলাদেশ যদি চিন্তা করা হয়, আগের যে স্ট্রাকচার তৈরি হয়েছে গত 10 বছর যাই বলুন, সেই স্ট্রাকচার দিয়েই চলবে। যদি আমি ধরে নেই যে একসময় বিটিভি লাইসেন্স দিত, এবং আমি যদি ধরছি যে ডিজিটাল বাংলাদেশে প্রতিটি ইউনিয়ন পর্যন্ত আমি কেবল আমি দেখতে চাইবো নেক্সট 5 ইয়ার্সে, FM রেডিও দেখতে চাইবো, এমনকি এখন তো কি বলা হয় সেলফোনে পর্যন্ত টিভি দেখার ব্যবস্থা চলে এসেছে। তো আমি ধরে নিচ্ছি যে এখন থেকে 5 বছরে যে পরিমাণের ডিজিটালাইজেশন হবে, সেখানে একটা সেন্ট্রালাইজড অথরিটি থাকবে। সেটা আমার কাছে ভাবার, অ্যাটলিস্ট একাডেমিক্যালি আমি ভাবতে আমার জন্য অসুবিধা হচ্ছে। আমার মনে হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন যত হবে অত এটার প্রসার বাড়বে। কিন্তু যেই কথাটা আমি তার সাথে মিল আমার আছে কিছুটা, সেটা হলো বিধিমালা প্রয়োজন। এখন যেটার উপর প্রেশার দেওয়া উচিত সেটা হলো পিছনে ফেরার ব্যাপারটা না, যে আগে ছিল ওটা ভালোই ছিল তো ওটা কেন প্রবলেম। আমরা ওটার চেয়ে বরং দেখা দরকার যে কি বিধিমালা আসছে, সেখানে ট্রান্সপারেন্সি আছে কিনা, এবং যেই আতঙ্কর কথা বললেন, এমনকি জেলা প্রশাসক রাজনীতির ইনফ্লুয়েন্সের বাইরে না, সেটা তো গভর্নেন্সের সমস্যা। সেটার জন্য তো আরও বড় পরিমাণের প্রেশার দরকার। এটা তো শুধু কি বলা হয় টিভি কর্তৃপক্ষের ব্যাপার না, শুধু ছাত্রদের অ্যাডমিশন থেকে শুরু করে সব ব্যাপারই জেলা প্রশাসক জন্ম নিবন্ধন পর্যন্ত, হ্যাঁ এভরিথিং, সেখানে যেন রাজনীতির ইনফ্লুয়েন্স না থাকে। রাজনীতির চেয়ে বড় কথা পার্টির ইনফ্লুয়েন্স, মানে রাজনীতি ইনফ্লুয়েন্স আবার বলতে অনেক রাজনীতির ঊর্ধ্বে তো কোনো কিছুই না। সো রাজনীতি বললে ভুল হবে, পার্টির ইনফ্লুয়েন্স যদি, দলের কোনো ইনফ্লুয়েন্স যেন না থাকে। আমার মনে হয় জেলা প্রশাসকের যদি দলের ইনফ্লুয়েন্স চলে আসে, তাহলে ওই যে বিধিমালা হচ্ছে, সেই বিধিমালা এমন কতগুলো হয়তো স্ট্রাকচার তৈরি করা দরকার, যেখানে সেই এলাকার হতে পারে যে কি বলা হয় সিভিল গ্রুপ হতে পারে, সিভিল সোসাইটি দল হতে পারে, সেইখানে কতগুলো কমিটি তৈরি করা হতে পারে যারা ওয়াচডগ হিসাবে কাজে নেবে। কিন্তু এমনিতে যেভাবে এসেছে এবং যতটুকু আমি শুনেছি, যদিও শারিয়ার ও আরও ভালো উনি হয়তো বলতে পারবেন এই কারণে যে হি ইজ অ্যাবসলিউটলি বসে আছেন, কিন্তু আমি এমনিতে শুনে যেটা মনে হয়েছে, আপাতত আমি অতটা সমস্যা দেখতে পারছি না। বিধিমালা যতক্ষণ না আসে ততক্ষণ আমি মনে করছি যে ইটস এ গুড আইডিয়া। বিধিমালাটি জরুরি, যে বিধিমালা আসলে বোঝা যাবে যে জিনিসটি কেমন হচ্ছে, বা যে এক্সিকিউট করে সেই কিছু নিয়মের মধ্যে থাকতে বাধ্য। বিধিমালা না আসা পর্যন্ত আমি মনে করি যে জেলা প্রশাসকদের হাতে এই লাইসেন্সিং ক্ষমতাটা না দেওয়াই বোধহয় ভালো হবে। সেটা দেখা দরকার একটু বেশি, কিন্তু 140 মিলিয়ন দেশের জন্য একটা কর্তৃপক্ষ করবে, ওটা আমার জন্য অ্যাংজাইটি আরো বেশি বাড়িয়ে তোলে। এটা আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের নতুনত্ব এসেছে, এবং এটা কিন্তু ওই যে আমি খুব তাড়াতাড়ি আবার একসাথে একমত হতে চাচ্ছি যে হ্যাঁ, বিধিমালাটা যদি যত তাড়াতাড়ি আসে তত আমার মনে হয় এই আতঙ্কটা কমে আসবে। মানে সাংসদ এবং সংসদীয় কমিটির সদস্য, বিধিমালাটি কি আমরা মানে ধন্যবাদ। তার আগে আমি জাস্ট শিমুল সাহেবের কথা রেফারেন্সে দুটো কথা বলতে চাই। এখানে 2006 সালের 24শে সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে এই কেবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা এবং আইন আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে প্রণীত আইন এটি করা হয়েছিল, এবং সেখানে কিন্তু পরিষ্কার করে 2-16-তে বলা ছিল লাইসেন্সিং কর্তৃপক্ষ বলতে স্ব জেলার জেলা প্রশাসক অথবা সরকার কর্তৃক নিযুক্ত যে কোনো সরকারি কর্মকর্তা। তো
এটার সাথে কন্ট্রাডিকশন একটা হয়েছিল 2007 সালের ফেব্রুয়ারিতে তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি গিয়েছিল যেখানে বিটিভির কথাটা বলা হয়েছিল চিঠিতে। পরবর্তীতে যেটা ঘটেছে, যেটা পরিপ্রেক্ষিতে আমি মনে করছি ওনারা একটি সংবাদ সম্মেলন করেছেন, সেটা হচ্ছে এই জুলাই মাসেরই নতুনভাবে একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয় এই জিনিসটা পরিষ্কার করে দিয়েছে যে না, এটা বিটিভি না, এটা জেলা প্রশাসকের এখতিয়ারে বা তার ক্ষমতায় থাকবে। তো এগুলি অবশ্যই ক্ষমতা বিকেন্দ্রীকরণের একটি অংশ। আমরা যে কারণে উপজেলা চাচ্ছি, আমরা যে কারণে ঢাকা থেকে অনেক কিছু বাইরে নিয়ে যেতে চাচ্ছি, আমরা যে কারণে জেলা প্রশাসকদেরকে তাদের যে স্ট্রাকচারটা আছে সেটা ব্যবহার করে অনেক রেগুলেশন করতে চাচ্ছি, তারই অংশ হিসেবে এটা করা। আর অবশ্যই আমি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের একটি আমি ওটাতে আসি। আমি বুঝতে পারলাম না শিমুল সাহেবরা কেন বললেন কথাটা যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে কিছু না। উনি হয়তো বলছেন যে খারাপভাবে, এবং এটা লাইসেন্সিং এর জন্য প্রভাবিত হবে বা প্রভাবিত করা হবে জেলা প্রশাসকদেরকে। আমার মনে হয় এই কথাটি খুব একটি ন্যায্য নয় সেক্ষেত্রে। কারণ হচ্ছে সেটা করতে গেলে আমরা অনেক সবকিছুতে ফেল করবো। প্রতিটা কাজেই জেলা প্রশাসকের 101টা কাজ থাকে বা 1001টা কাজ থাকে, প্রতিটা কাজে হয়তো বাধাগ্রস্ত হবে, কিন্তু ব্যাপারটা তা নয়। এখানে নতুন বিষয়, জেলা প্রশাসকের নতুন দায়িত্ব। এবং আমি মনে করি যেভাবে গ্রামে গঞ্জে মফস্বলে যেভাবে কেবল নেটওয়ার্কটি ছড়িয়ে গেছে, এখানে ঢাকায় বসে টেলিভিশনে রামপুরা বিল্ডিং এ বসে কিন্তু এটার যথার্থতা যাচাই করা সম্ভব নয় কোনোভাবেই। এটা জেলা প্রশাসক যেভাবে পারবেন, মাঠ পর্যায়ে তার প্রশাসন আছে, তার কাছে উপজেলা নির্বাহী অফিসাররা আছেন, তার আরো অনেক ভেহিকেলস আছে, আরো অনেক নেটওয়ার্কস আছে, এগুলিকে ব্যবহার করে কিন্তু তারা খুব সহজে এটা মনিটর করতে পারবেন। এবং এই 2006 সালের এই প্রণীত আইনের আমি আজকে যখন এই অনুষ্ঠানে আমাকে আপনি আমন্ত্রণ জানালেন সকালে, তারপর আমি আইনটি পড়ে দেখেছি। অবাক করা বিষয় হলো এই আইনের প্রয়োগ নেই বললেই চলে, এবং এটা থেকেই আমাদের উপলব্ধি যে এটা ছড়িয়ে দেওয়া উচিত। জেলা প্রশাসকরা আস্তে আস্তে দেখতে পারবেন এটা, এবং একটা সময় দিতে হবে হয়তো তাদেরকে। আশা করি এটা অবশ্যই। সেক্ষেত্রে জনাব শিমুল যে কথাটি বলছিলেন যে জেলা প্রশাসকদের নিয়ে ওনারা বোধহয় খুব বেশি ভিন্ন মত পোষণ করছেন না, ওনারা আতঙ্কিত একটি বিধিমালা। অবশ্যই হ্যাঁ, বিধিমালা এটা অবশ্যই এটা জরুরি। আমরা এই মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পরে 29শে ডিসেম্বরের পরে আমরা কিন্তু তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের সবচেয়ে বড় যে কাজটা আমরা করতে পেরেছি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আমরা পাস করেছি, তথ্য অধিকার আইন পাস করেছি। এবং এটাও কিন্তু এই যে 2007 সালে তথ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন এবং 2006 সালের এই আইন, এটা যে কন্ট্রাডিক্টরি, এটা বের করে আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি যে এটাকে ক্ল্যারিফিকেশন দরকার এবং ডিসিদের কাছে, জেলা প্রশাসকদের কাছে এটা যাবার প্রয়োজন। এবং সেই সাথে আমরা সংসদীয় কমিটি যখন বসেছিলাম, আমাদের গত মিটিংয়ের এজেন্ডাতে এটা ছিল যে আমাদের কিন্তু ব্রডকাস্টিং পলিসি নেই, আমাদের বা বিধিমালা নেই। এবং শুধু প্রাইভেট চ্যানেলগুলি, বাংলাদেশের চ্যানেলগুলির ক্ষেত্রে নয়, বিদেশি চ্যানেলগুলির ক্ষেত্রে, ইভেন আপনি এটার জন্য অবাক হবেন যে বিজ্ঞাপন নীতিমালাও কিন্তু নেই বাংলাদেশে। বিদেশ থেকে তৈরি করে বিজ্ঞাপন নিয়ে এসে প্রচার করে দেওয়া হচ্ছে। যেখানে একটা ফিল্ম ইম্পোর্ট করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক ট্যাক্স দিতে হয়, সেখানে একটা বিজ্ঞাপনও কিন্তু একটা ফিল্ম, এবং সেই বিজ্ঞাপনটি কিন্তু আমরা একটা অবাধভাবে কোনো যাচাই বাছাই ছাড়াই আমরা এটা প্রচার করতে দিচ্ছি। তো এগুলি নিয়েও আমাদের পরিকল্পনা আছে এবং খুব শীঘ্রই আমরা এটা নিয়ে আলাপ করব। এবং আরটিআই যেটা একেবারে পাবলিকের সাথে, সবার সাথে, সব স্টেক হোল্ডারদের সাথে শেয়ার করে করা, আমরা এই বিধিমালাগুলি জনগণকে সাথে করে নিয়ে আমরা এটা করবো আশা করি। আচ্ছা, এই শেয়ার করবার ক্ষেত্রে কি আপনাদের সাথে সরকারের বসার কোনো দিন হয়েছে, এর আগেই বসেছেন সরকারের সাথে আপনারা? এখানে একটি বিষয় রয়েছে যে আমাদের মেয়াদ উত্তীর্ণ যে কমিটির কথা আমরা বারবার বলি, যখনই তথ্য প্রায় 1 বছর আগে বোধহয় বসেছিলাম, তখন আমরা আপনার মুখে মেয়াদ উত্তীর্ণই শুনেছিলাম। জি, এখনো সেটা মেয়াদ উত্তীর্ণই রয়েছে। মেয়াদটা শেষ হবে কবে, মানে আসবে কবে নতুন মেয়াদ? আসলে কিছুদিন পূর্বে গত 15ই এপ্রিল আমাদের অভিযোগের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন উপসচিব জনাব আবু তোরাব মহোদয়কে প্রধান করে। উনি কোয়াব কার্যালয়ে বসে বাংলাদেশের সর্ববৃহৎ যে কেবল নেটওয়ার্ক ইউসিএস সহ বৃহত্তম যত নেটওয়ার্ক রয়েছে সকল নেটওয়ার্কের যারা প্রতিনিধি এবং কোয়াবের সকলেই সদস্য, তাদেরকে নিয়ে এবং মেয়াদোত্তীর্ণ কমিটিকে নিয়ে সামনাসামনি এই বিষয়টি আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমরা উভয় পক্ষই একজন নিরপেক্ষ প্রশাসকের অধীনে নির্বাচন করব। সেই প্রশাসক কি পেয়েছেন আপনারা? না, এটাই আমাদের আবারও সেই মানে দুর্ভাগ্য যে অদৃশ্য কারণে জনাব আবু তোরাব সাহেব বলেছিলেন যে উনি মন্ত্রণালয় থেকে একটা চিঠি প্রেরণ করার পরেই প্রশাসক নিয়োগ করবেন, কিন্তু আজ অবধি সে ধরনের কোনো উদ্যোগ আপনারা প্রশাসকের ক্ষেত্রে একমতে পৌঁছতে পারেননি নাকি? আমরা প্রশাসকের ক্ষেত্রে একমতে পৌঁছতে পেরেছিলাম এবং এর ব্যাপারে একটা লিখিত এগ্রিমেন্ট আমরা করেছিলাম উভয় পক্ষ, মেয়াদ উত্তীর্ণ কমিটি এবং আমরা।
এবং যেটা আমরা জমা দিয়েছিলাম আবু তোরাব সাহেবকে, উনি সেটা নিয়ে মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে দিয়েছিলেন এবং সেখানে সেই প্রেক্ষিতে একটি চিঠি কোয়াবকে দেওয়ার কথা ছিল, যার প্রেক্ষিতে কোয়াব যে হাইকোর্টে রিট মামলাটি করেছিলেন সেটা উইথড্র করার সাথে সাথে একজন নিরপেক্ষ প্রশাসকের আন্ডারে আমাদের নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছিলেন। সেই মামলা কি উইথড্র হয়েছে? না, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। স্যার, আপনার কাছে আসছি যে আমরা এখন মুক্ত আকাশের কথা শুনি, মুক্ত চিন্তার কথা শুনি, মুক্ত দুনিয়ার কথা শুনি, এবং সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা যখন ওনাকে পেয়েছি আমরা আলাপটি করতেই পারি যে আমরা যারা দেশের বাইরে গেলে একটি বড় সমস্যায় আমাদের ভুগতে হয়, এমনকি বাড়ির পাশে পশ্চিমবঙ্গে গেলে যে বাংলাদেশের কোনো টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা কিন্তু বিদেশি মানে পৃথিবীর যে কোনো প্রান্তের টেলিভিশনই আমাদের দরজায় আছে, আমরা সুইচ দিলেই পাচ্ছি। এই ক্ষেত্রে কি মানে আমাদের ভূমিকাটি কেমন হওয়া উচিত, বা আমাদের আকাশকে আমাদের সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো পদক্ষেপ নেওয়ার নেই? খুব সহজ। যদি কলকাতা হয়, আমার মনে হয় এখানে যদি 10টা টিভি চ্যানেল থাকে, 10টা টিভি চ্যানেল উচিত হবে কলকাতায় একেবারে রীতিমতো হইচই করে একটা ফেয়ার তৈরি করা, একেবারে জাঁকজমক করে, একেবারে ইটিভি, সেখানে এটিএন, যত আছে সবাই মিলে ওখানে একেবারে ছাত্রদের ইউনিভার্সিটিতে রীতিমতো গড়ের মাঠে করে একেবারে যত ব্যানার ট্যানার টানিয়ে একেবারে হইচই করে, একেবারে তামাশা, যেটাকে আমি বলি তামাশা তৈরি করা। তামাশা ছাড়া কোনোটাই কোনোদিন কেউ এই ব্যাপারে আমি একটু বলতে চাই। গত এই বছরের প্রথম দিকে আমরা কনভার্জিং ওয়ার্ল্ড 2009 আমরা ওখানে গিয়েছিলাম। আমাদের সাথে 21 টেলিভিশন ছিলেন, বৈশাখী টেলিভিশন ছিল, দিগন্ত টেলিভিশন ছিল, এবং এই 3টি চ্যানেলে গিয়েছিলেন আমাদের সাথে। ওখানে আমরা ঠিক এভাবেই মেলার মতোই আমাদের যে বাংলাদেশ প্যাভিলিয়নটা ছিল, এখানে দিগন্তকে আমরা যেভাবে প্রেজেন্ট করেছি, 21কে যেভাবে প্রেজেন্ট করেছি, এবং ঠিক তেমনিভাবে বৈশাখীকেও প্রেজেন্ট করেছি, এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা ওদিন দেখেছি যে বাংলাদেশি বাংলা চ্যানেল দেখার জন্য তাদের যথেষ্ট আগ্রহ। আমরা এই ব্যাপারে তৎকালীন পরিবহন মন্ত্রী যে আপনার সুভাষ চক্রবর্তী, ওনার সাথে আমরা এই ব্যাপারে একটা মিটিং করেছিলাম। উনি আশ্বাস দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের চ্যানেল চালানোতে তাদের কোনো বাধ্যবাধকতা অ্যাকচুয়ালি নেই। এটা আসলে কেবল অপারেটরদের একটি বিষয়, ওখানকার স্থানীয় যে কেবল অপারেটর রয়েছে তাদের একটি বিষয়। তো ওখানকার কেবল অপারেটর যে 3টা এমএসও কোম্পানি, তাদের সাথে আমরা এই ব্যাপারে মিটিং করি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এই বিষয়টা তারা করবেন, তবে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য বলেছিলেন আমাদের দেশের টিভি চ্যানেলগুলোকে, যে আমরা কেবল অপারেটর আমরা কেন যাচ্ছি এই বিষয়টা কথা বলার জন্য। ওনারা আমাদের বলেছেন আপনাদের দেশের টিভি চ্যানেল যারা এই চ্যানেলগুলোকে এখানে দেখাতে চায় তারা আসুক, কারণ তাদের ওখানে প্রচলিত আছে ক্যারেজ ফি বলে একটা বিষয়, যেটা আমাদের দেশে নাই। তো এটার কারণে, এই বাস্তবতার কারণে তারা এটা চালাচ্ছে না। তো আমরা তাদেরকে বলেছি যে তোমাদের চ্যানেল আমরা কিনে এনে আমাদের এখানে দেখাই, কিন্তু তোমরা আমাদের কি একটা চ্যানেলও দেখাতে পারো না। তো ওরা যেটা আমাদেরকে বললো যে এটা আসলে তোমাদের পলিসির ব্যাপার। এখানেও আরেকটা জিনিস যেটা করা উচিত, যেটা ওই ব্রিটিশরা যেটা করেছিল, ওই চা যখন প্রথম আসলো, আপনাকে তো নেশা তৈরি করতে হবে। এখন আমার মনে হয় প্রথম 6 মাস 1 বছর ইনভেস্ট করতে হবে যে আমি ফ্রি দেখাবো, আমি 21 টিভি, আমি এটি, আমি ফ্রি দেখাবো। আমরা 21 টেকনিক্যালি পসিবল ফ্রি দেখানো হ্যাঁ অবশ্যই পসিবল। হ্যাঁ, এটা তো ফ্রি। আমরা ওনারা যে বাংলাদেশে দেখাচ্ছেন তার জন্য তো ওনারা আমাদের কিছু দিচ্ছেন না। সো এই ধরনের আমার মনে হয় না এটা মানে একটু বসলেই মানে বাংলাদেশের চ্যানেলগুলো তো সবই ফ্রি টু এয়ার, কন্টিনিউয়াস এফোর্ট লাগবে, কোঅর্ডিনেটেড এফোর্ট। আর একটা হলো ওখানকার যারা স্টেক হোল্ডারস তাদের মাঝে মাঝে ঢাকা এনেও একটু বা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো উদ্যোগ কি ক্ষেত্রে নেওয়া যায়? এই ক্ষেত্রে অবশ্যই নেওয়া যায়, কারণ এটা তো ডাজন্ট সাউন্ড রাইট। আমরা দুর্ভাগ্যজনক দেখেছি যে আমাদের কোনো সংবাদই দেশের বাইরে গুরুত্ব পায় না, কিন্তু আমরা কিন্তু উগান্ডায় যদি গন্ডার মারা যায় আমাদের এখানে টেলিভিশনে দেখাই, সংবাদপত্র ছাপি, নিউজটা। আমরা আসলে অনেক বেশি উদার, পৃথিবীর অন্যান্য অনেক জাতির চেয়ে বাঙালি অনেক বেশি উদার, এবং আমাদের দেশে তথ্যের প্রবাহ কিন্তু যে আমি কিছুদিন আগে একটা ইন্ডেক্স দেখছিলাম, স্যার হয়তো বলতে পারবেন এক্স্যাক্টলি, আমার অতটা মনে নেই, কিন্তু বাংলাদেশ এশিয়ান বা সাউথ ইস্ট এশিয়ান অনেক কান্ট্রির চেয়ে আমাদের রেটিং অনেক ওপরে। তো সেই দিক থেকে হ্যাঁ অবশ্যই এটা আমরা যদি ওনাদের কাছ থেকে একটি স্পেসিফিক প্রপোজাল পাই,
আমি এটা কথা দিতে পারি সংসদীয় কমিটির পক্ষ থেকে এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, এখানে বাণিজ্য মন্ত্রণালয় হয়তো জড়িত আছেন, হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে জড়িত করতে হতে পারে। আমরা অবশ্যই চেষ্টা করব এটা করার। কারণ হচ্ছে আমাদের এখানে টেলিভিশন চ্যানেল আমরা যতগুলি দেখি এগুলির 80% কিন্তু ইন্ডিয়ান স্যাটেলাইট চ্যানেল। আমি একটু যেহেতু পররাষ্ট্রমন্ত্রী আমি একটু অ্যাড করতে চাচ্ছি, রাইটলি একটা পয়েন্ট করেছি, আমাদের কালচারাল ডিপ্লোমেসি অত শক্তিশালী না। আমরা ইকোনমিক ডিপ্লোমেসির কথা বলি, পলিটিক্যাল কোন ডিপ্লোমেসিটা এখন সর্বোচ্চ শক্তিশালী? না, স্পোর্টস ডিপ্লোমেসি। হ্যাঁ, স্পোর্টস ডিপ্লোমেসি। আমার কথা হচ্ছে যে মনে রাখতে হবে যে বাংলাদেশের, আমি সবসময় বলি, যদিও এখানে পলিটিশিয়ান বসে আছে, যে পলিটিক্যালি হয়তো গণতন্ত্রের মধ্যে কিছুটা ঝামেলা থাকতে পারে, আমি অস্বীকার করবো না, কিন্তু কালচারালি আমরা প্রচণ্ড কিন্তু ডেমোক্রেটিক। কালচারালি এমনকি আমেরিকার চেয়েও কিন্তু আমরা ডেমোক্রেটিক। কালচারের মধ্যে গণতন্ত্রের একটা বিরাট শক্তি আছে, কিন্তু কালচারাল ডিপ্লোমেসি যে জিনিসটা সেটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। এখন কালচারাল ডিপ্লোমেসি তৈরি করার জন্য কিন্তু একেবারে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে একটা আলাদা সেলই থাকা উচিত, আলাদা ডিজি থাকা উচিত, যার কাজই হবে এই কালচারাল ডিপ্লোমেসির একেবারে, যেটা ভারতের একেবারে ওদের কালচারাল ডিপ্লোমেসি কিন্তু একটা আলাদা সেকশনই আছে, যারা বই দেয়, ছবি দেয়, এখানে কালচারাল ডিপ্লোমেসি দূরের কথা। আমরা এখন খবরের কাগজ খুললে দেখি যে আমাদের দেশের কালচার অবস্থা যে শিল্পকলা একাডেমির ছাদ ভেঙে পড়ার মতো। যে এই ক্ষেত্রে আমরা একটা বিরতি নেবো স্যার এক্ষেত্রে, এবং বিরতির পরে আবার আসবো সমস্যা, সংকট আর সম্ভাবনা নিয়ে। দর্শক, 21 রাতে এখন একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসছি আজকের আলোচনায়। ন্যাচারাল লেবু ফ্লেভারের সাথে 7 আপ, মুডকে দিন লেমনের লিফট। ছোট্ট একটি কথা, গৃহ, ছোট্ট একটি স্বপ্ন, নীড়, ছোট্ট একটি উচ্চারণ, ঠিকানা, একটি বিশাল আস্থা, বসুন্ধরা। বিনিয়োগে শ্রেষ্ঠ, লাভে সেরা, জমি কিনলে বসুন্ধরা। বসুন্ধরা বাড়িধারা ও রিভার ভিউ প্রকল্পে প্লট বা ফ্ল্যাট বুকিং দিলেই পাচ্ছেন 5 থেকে 10% ডিসকাউন্ট। এই অফার 31 আগস্ট 2009 পর্যন্ত। ছেলেবেলায় বাবা বলেছিল পরীক্ষায় প্রথম হলে সাইকেল কিনে দেবে। এখন না, পরে চাকরিটা হলেই বিয়ে। কেন সে কথা দিয়েছিল? প্রজেক্টটা শেষ হলেই প্রমোশন। কথা রাখেনি। এই জীবনে অনেক তো দেখলাম। আমার সবটুকু সঞ্চয় নিয়ে যখন বাড়ির কথা ভাবছিলাম, আমি তো অনেকের অনেক কথা শুনলাম, কিন্তু ইনটেক্স বিল্ডার্স আমাকে যেই কথা দিয়েছিল আমি তা সবই পেলাম। ইনটেক্স বিল্ডার্স লিমিটেড কথা দেয়, কথা রাখে। হঠাৎ আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে যা যা, তোমার ভাঙা বাড়িতে আমি যাব না। আচ্ছা, তোমার ঘরের ঘরনি আমি হব না। এত বড় কথা? গ্যালকো রঙিন ঢেউটিন 1990 সাল থেকে সবার মুখে মুখে। গ্যালকো রঙিন ঢেউটিনে কি চমৎকার বাড়ি, বসা জিয়া টিকলি দিয়া যাব তোমার বাড়ি। গ্যালকো স্টিলের নিপ্পন মার্কা রঙিন ও সাধারণ ঢেউটিন বাজারের সেরা। মাস্টার বলে ছেলে বেড়ানোই ওর ধান, চাচা বলে সারাদিন হাতে ডান্ডা, এই ছেলেটা টিমে যাবে। লোকের কথার কি ভয়, নিজের তেষ্টা শুনতে হয়। তেষ্টা আছে তো সব কাছে। এবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সামনাসামনি একই মঞ্চে। আমি রেডি, তোমরা রেডি তো? না না, এই এমনে না, আমি অটো স্ক্রলের দরকার নাই। এবারে তোমাদের প্রিয় তারকার সাথে এভাবে আসবো। হ্যাঁ, রেডি। এবারে তোমাদের প্রিয় তারকাদের সাথে তোমাদের দেখা হবে একই মঞ্চে, সামনাসামনি। যোগাযোগ করো প্রযোজক শুধু তোমার জন্য 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার 10, কারওয়ান বাজার,
ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস শুধু তোমার জন্য @21-tv.com। ফোন 81265335 থেকে 8 পর্যন্ত। মোবাইল 01819822528। তোমাদেরই মধ্যে থেকে তোমাদেরই প্রিয় তারকা ঘোষণা করবেন তার বেস্ট ফ্যানের নাম। তাহলে আর দেরি কেন, 20 জুলাইয়ের মধ্যে দ্রুত তোমার প্রিয় তারকার নাম সহ তোমার বিস্তারিত তথ্য লিখে পাঠাও। বিজয়ী হয়ে তারকার সাথে ক্যান্ডেল লাইট ডিনারে মেতে ওঠো আড্ডায়। সেলিব্রিটি শো শুধু তোমার জন্য, প্রযোজনায় আলভি হায়াত রাজ। দেখবেন 21 টেলিভিশনে। দর্শক, ফিরে এলাম 21 আমরা আলাপ করছিলাম কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যা বা এই সেক্টরের বিভিন্ন ঘটনাবলী নিয়ে। জনাব শিমুল, আপনার কাছে একটি সরাসরি প্রশ্ন। জি, আপনারা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা নিচ্ছেন গ্রাহকদের কাছ থেকে, এই অভিযোগটি আছে, এর কি উত্তর দেবেন? আসলে সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য, আগে আমি এইটার ব্যাখ্যাটা দিতে চাই, মানে এই ব্যাপারে আগে বলতে চাই, তারপরে আমি আপনার প্রশ্নটি আসছি। সরকার আমাদের প্রথমে বিক্রয় মূল্য নির্ধারণ করে দিয়েছে, বাট আমরা যে পে চ্যানেলটা ক্রয় করি সেই ক্রয় মূল্যটা কিন্তু নির্ধারণ করে দেয়নি। পে চ্যানেল ক্রয়ের বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। আমরা স্টার গ্রুপ, জি গ্রুপ, স্পোর্টস যে চ্যানেলগুলো রয়েছে, লাইভ চ্যানেলগুলো যেগুলো রয়েছে, এগুলো সব আমাদেরকে এখানে লোকাল ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কিনতে হয় একটা নির্দিষ্ট রেটে। দেখা যায় যে এই ডিস্ট্রিবিউটররা এ যাবৎ পর্যন্ত প্যাকেজ প্রথা বা বান্ডেল প্রথায়, যে 7টা চ্যানেলের মূল্য সে 80 টাকা বা 7টা চ্যানেলের মূল্য 51 টাকা, হোয়াট এভার ইট ইজ, এভাবে বিক্রি করে আসছে। এভাবে আমরা যদি 30টা পে চ্যানেল দিই তাহলে আমাদের মূল্য দাঁড়ায় 354 টাকার ওপরে, অথচ অন্যান্য খরচ বাদ দিয়ে এটা শুধুমাত্র পে চ্যানেলের মূল্য। অথচ সরকার, মানে বিগত তত্ত্বাবধায়ক সরকার হঠাৎ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের বিক্রয় মূল্য সরাসরিভাবে নির্ধারণ করে দেয় ঢাকা এবং চিটাগাংয়ের বিভাগীয় শহরে 300 টাকা, 300 টাকা, এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, সিলেট, খুলনা বিভাগ সহ পাবনা, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাঙ্গামাটি 250 এবং অন্যান্য জেলায় 200 টাকা, উপজেলায় 150 টাকা। এক্স্যাক্ট। এটা আমি মনে করি একটা চরম বৈষম্যমূলক একটি আপনার ব্যবস্থা তারা আমাদের জন্য করে দিয়েছে। কারণ সিলেটের মতো একটি বিভাগ, এটা কখনোই অবহেলিত হতে পারে না। সিলেট ঢাকার চাইতে কোনো অবস্থাতেই কম সার্ভিস দিচ্ছে না, তারা যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে। চিটাগাং আর ঢাকা যদি যে সার্ভিস দিয়ে থাকে, অন্যান্য বিভাগীয় শহরগুলোতে সেম সার্ভিস দিচ্ছে, তাদের লাইসেন্স ফিও একই, তাহলে কেন তাদের ভাড়াটা 250 টাকা হবে? এবং যে সকল জেলাগুলোর কথা বললেন, মুষ্টিমেয় কিছু জেলা, এখানে রাঙামাটি সহ আছে 250 টাকা, আর অনেক বাকি সব জেলাগুলোতে দিয়েছে 200 টাকা। তো লাইসেন্স ফি কিন্তু তাদের সমান, তাহলে এখানে কেন এই জেলার মধ্যে আবার এই বিভক্তিটা? আর উপজেলাগুলোতে 150 টাকা এবং ইউনিয়ন পর্যায়েও তাই, কিন্তু লাইসেন্স ফি একই। তাহলে এখানেও একটা বৈষম্য রয়েছে। আর বিশেষ করে এখানে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা, যারা আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চলে ব্যবসা করে, সেখানে দেখা যায় গ্রাহকের সংখ্যায় 100, 150, 200, এবং তারা 150 টাকা যে সরকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে, এই 150 টাকাও তারা ভাড়া উঠাতে পারে না। সেখানে হয়তো 50 বা 100 টাকা তাদেরকে দেওয়া হয়। তাদের লাইসেন্স ফি এবং অতি সম্প্রতি তাদের লাইসেন্স ফি বৃদ্ধিও করা হয়েছে। এটা কোনোভাবেই অ্যাফোর্ডেবল না ইউনিয়ন পর্যায়ের বা থানা পর্যায়ের কোনো কেবল অপারেটরদের। তা আমি মনে করি যে আমাদের প্রথমেই মানে আমাদের মূল সমস্যাটা সমাধান করা উচিত। চ্যানেল চালাচ্ছেন, অবশ্যই ইউনিয়ন পর্যায়ে পে চ্যানেল চালানো হচ্ছে, সেটা 1টা হোক, 2টা হোক আর 4টা হোক। পে চ্যানেল ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না আমার মনে হয় বর্তমান এই যুগে, এই প্রেক্ষাপটে। কারণ অন্তত স্পোর্টস চ্যানেল হলেও একজন কেবল অপারেটরকে সেটা দেখাতে হয়, কারণ বাংলাদেশের মানুষ খেলা দেখতে চায়, খেলা পছন্দ করে, এবং যার কারণে স্পোর্টস দিয়ে হলেও একটা ছোট্ট নেটওয়ার্ক চালু করে। কিন্তু তারা সার্ভাইভ করার জন্য বা ডে বাই ডে তাদের আরও উন্নত করার জন্য যে অবস্থাটা সৃষ্টি করা দরকার সরকারের, সেটা আসলে সরকার পক্ষ থেকে কখনোই হচ্ছে না। ডক্টর ইমতিয়াজ, এই যে বৈষম্যের কথাটি ওনারা বলছেন, প্লাস পে চ্যানেলের বিষয়টি ওনারা বলছেন, না আমি খুব তাড়াতাড়ি যেটা শুনে যেটা বুঝলাম যে মনে হচ্ছে যে প্রফিট পার টিভি মেকানিজমে তারা যাচ্ছেন, যে প্রত্যেকটা টিভিতে আমি করছি, কি বলা হয়, সুবিধাটা দিচ্ছি, এবং
ওই প্রতিটা টিভির হিসেবে আমি একটা প্রফিট মার্জিন রাখতে চাচ্ছি। আমার মনে হয় যেটা আমাদের বাংলাদেশে এখনও অতখানি হয়তো ইকোনমিক সাইকেল অত র্যাপিড হয়নি, পুরো জিনিসটা দেখা দরকার যে বাংলাদেশে প্রতি মাসে কয়টা টেলিভিশন কেনা হচ্ছে, কয়টা বাড়ছে। এবং তার কারণ হচ্ছে যে আমি একবার যখন লাইনটা দিব, ওর আর তো কোনো খরচ নেই, একটা মেনটেন্যান্স হয়তো খরচ হতে পারে ফ্রম টাইম টু টাইম, কিন্তু লাইন দেওয়ার পরে যে খরচটা, এবং লাইন দেওয়ার খরচটা তো আমি নিয়ে নিচ্ছি আসলে। কিন্তু স্যার ওনাদের যেটা বক্তব্য, পে চ্যানেলগুলোকে মাসে মাসে টাকা দিতে হচ্ছে ওনাদেরকেও। হ্যাঁ, আমি সেটা ঠিক আছে, কিন্তু ওটা তো ওইভাবে বাড়ছে না। মানে আমি যদি 10,000 টেলিভিশনের জন্য আমি আনি আর 20,000 টেলিভিশনের জন্য যদি আমি আনি, আমি যদি ওইভাবে দেখি, আমার মনে হয় যেই ইকোনমি, এখানে হয়তো ইকোনমিস্ট আরও ভালো বলতে পারবে, এই জিনিসটা বুঝিয়ে বলতে পারবে, যে আমি যতটুকু বুঝতে পেরেছি যে এখন পর্যন্ত যে সিস্টেমটা প্রফিট এটা মার্জিন যাচ্ছে পার টিভি, তা না করে হিসাব করা দরকার যে বাংলাদেশে মানে কটা নতুন টেলিভিশন কেনা হচ্ছে এবং তার এটা সাইকেলটা কত, তাহলে একটা খরচকে ইকোনমাইজ করে নিয়ে আসা যাবে। আমি একটু তাড়াতাড়ি এক্সাম্পল দিচ্ছি যে বিদেশে কেমন করে রপ্তানি কীভাবে মানে গার্মেন্টসের এটা করে, ওরা নিয়ে এসে যখন কস্টটা উঠে আসে তখন কিন্তু সেল শুরু করে, সেল দিতে 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 লাস্টে $1 দিয়ে দেয়, এমনকি দামি কোট $5 দিয়ে দেয়, কারণ ওই $5 তখন যেটা, কারণ তা তো নতুন শিপমেন্ট আসবে। আমরা কিন্তু তা করি না, আমাদের দোকানে যে প্রত্যেকটা শার্টের উপরে একটা প্রফিট রাজি। এখন জিনিসটা হচ্ছে যে যেহেতু ডিজিটাল বাংলাদেশ, আমি ধরে নিচ্ছি যে 150 মিলিয়নের দেশ, এবং আমি ধরে নিচ্ছি যে নেক্সট 5 ইয়ার্সে যেভাবে টেলিভিশনের দাম কমে যাচ্ছে, তাতে সব জায়গায় মানে একটা লাক্সারি আইটেমস নেই এখন টেলিভিশন, তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে ওইভাবে হিসাব করে আমরা যদি এরকম ভাবতে পারি যে টেলিভিশন এই মুহূর্তে আমরা যদি দাঁড়িয়ে দেখি, একসময় টেলিভিশন ছিল তখন শুধুই বিনোদন। আমাদের ছেলেবেলায় দেখেছি গোটা পাড়ায় হয়তো একটি টিভি লম্বা বাসের উপরে অ্যান্টেনা, এবং আমরা মফস্বলে যারা বড় হয়েছি সবাই বিকালবেলা গিয়ে টারজান দেখা, সন্ধ্যাবেলা গিয়ে কার্টুন দেখা, সেই সময় থেকে এখন টেলিভিশন ইনফরমেশনের জায়গা, এবং প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষ কিন্তু টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে, বা এই মধ্যরাতের টক শো মানুষ দেখতে, এডুকেশনেরও তো একটা শিক্ষার জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ক্ষেত্রে তাহলে এবার আপনার কাছে আসি সূত্র ধরে, এই পে চ্যানেলের যে বিষয়টি ওনারা বলছেন যে কারণে এই সরকার নির্ধারিত মূল্যে ওনারা যেতে পারছেন না, তা নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অনেক সিদ্ধান্তে আমরা দেখছি যেগুলোকে নিয়ে ভাবিত হতে হচ্ছে, আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে নতুন করে, তা এই বিষয়গুলো নিয়ে আপনারা কি কিছু ভাববেন সংসদীয় কমিটি? অবশ্যই ভাববো। তো এর আগে আরেকটি বিষয় আছে যে ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এবার বাজেটে যেরকম ভূমির রেজিস্ট্রেশনের হার বা ফিটা কমানো হলো, কিন্তু জমির মূল্য নতুনভাবে নির্ধারণ করা হলো। এতে আমরা ধারণা করলাম যে আমরা প্রকৃত মূল্যে জমিটা রেজিস্ট্রেশন করতে পারবো। ঠিক একইভাবে আমরা জানি, আমরাও মফস্বল শহর থেকে এসেছি, আমাদের নির্বাচনী এলাকা, প্রত্যন্ত অঞ্চল বা যে কোনো শহরের কথাই বলি না কেন, এই সরকারি নেটওয়ার্কের মধ্যে কিন্তু সব ডিস্ট্রিবিউটর নেই। আমারও মনে হয় না শিমুল সাহেব গ্যারান্টি করে বলতে পারবেন যে সব ডিস্ট্রিবিউটর এই নেটওয়ার্কের মধ্যে আছে। তার মানে কি গভর্নমেন্ট রেভিনিউ থেকে ডিপ্রাইভড হচ্ছে। তো এই নেটওয়ার্কটা যদি আমরা ট্রুলি বাড়াতে পারি তাহলে অবশ্যই রেটটা কমিয়ে আনা যেতে পারে, এবং সরকার কিন্তু আরও বেশি রেভিনিউ আর্ন করবে যদি এটা করা সম্ভব হয়। কিন্তু এটার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। ওনাদের একটা নির্বাচন অনেক দিন থেকে হচ্ছে না, কিছুটা দ্বিধা বিভক্তি আমরা দেখছি, এবং একসাথে না হলে সরকারের কাছে ওনারা এটা পৌঁছাতেও পারবেন না তাদের দাবি দেওয়াগুলি, এবং প্রপার বার্গেনিং পাওয়ারের জন্য সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতেই হবে। তো আমি আশা করি খুব শীঘ্রই এটা সমাধান হবে। কিন্তু সেই সাথে সাথে আমরা এরকম অভিযোগ দেখেছি যে রিসিভারগুলি বা যে আমার ইকুইপমেন্টসের নামগুলি হয়তো বলতে গেলে ভুল হয়ে যাবে, কিন্তু আমরা দেখেছি যে চোরাচালান হয়ে এই আইটেমগুলি অনেক সময় আসছে এবং ইললিগালি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা গড়ে উঠেছে। এবং এটাও একটা কারণ কিন্তু ডিসিদের কাছে এই ক্ষমতাটা দেয়ার, কারণ ঢাকায় ওই যে আবার একই কথাই বলি যে ঢাকার এই শ্রীরামপুরার ঘরে বসে কিন্তু এটা করা যাবে না। এবং এইটার কারণে, এই মাশরুম গ্রোথের কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি আমরা দেখেছি। ওনারা অনেক বন্ধু সহকর্মীকে হারিয়েছেন, অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব, যেটা অনেক কস্টলি হয়ে যাচ্ছে অনেক সময়। এগুলি সব কিছু একটা রেগুলেশনের মধ্যে আনতে পারলে আমার মনে হয় শুধু মূল্য নির্ধারণ নয়, এর সাথে অনেক কিছু রয়েছে। এখানে আমি এই আইনে পড়ছিলাম যে খুব স্বাভাবিকভাবে আমরা কিন্তু টিভির প্রতিটি চ্যানেল আমি আমার ছোট বাচ্চাটিকে দেখাতে চাই না, প্রতিটা চ্যানেল প্রতিটি অনুষ্ঠান সবার জন্য নয়, কিন্তু এখানে কিন্তু আমরা ব্লক করার কোনো সিস্টেম কিন্তু নাই। তো সেখানে যদি আমরা ওই ডিজিটাল প্রযুক্তি আনতে পারি, কেবল কানেকশনের বদলে যে ডিজিটাল বক্সের কথা বলা আছে সেখানে কিন্তু আমরা বার করে দিতে পারি। বা আমরা বাইরে হোটেলে গেলে দেখেছি যে অনেক সময় অনেক চ্যানেল কিন্তু
কিন্তু বন্ধ করা থাকে, যেগুলি সবার জন্য নয়। এবং এখানে কিন্তু আমাদের এটা করার প্রয়োজন আছে, পারমিশন নেয় যে এই চ্যানেলটাকে দিব কিনা। এক্স্যাক্টলি। এবং অনেক চ্যানেল আছে, আমরা একেবারে ফ্রি ফ্লো, যে কেউ রিমোট চেঞ্জ করলে 1 2 3 4 আপ টু 100 there are so many channels. So এগুলিও কিন্তু আমাদের রেগুলেশনের মধ্যে আনা উচিত, যেগুলো আমরা অবশ্যই আলাপ করব আমাদের কমিটিতে। এবং কথা বলছেন যে প্যাকেজ দিচ্ছে ওনাদেরকে, যারা পে চ্যানেল দিচ্ছে, হয়তো 7টি চ্যানেল একসাথে দিয়ে দিচ্ছে, তার ভিতরে অনেক চ্যানেল হয়তো দরকারই নয় কিন্তু দিয়ে দিচ্ছে, এমন কি করছে? হ্যাঁ, আমাদের একটা চয়েস করার একটা রাইট থাকা উচিত, মানে অপশন থাকা উচিত। আমি আমার গ্রাহকদের জন্য কয়টি চ্যানেল দেখাবো, এটার রাইট আমাদের নাই, এই বর্তমানে এই মুহূর্তে নেই। কোনো ডিস্ট্রিবিউটর আমাদেরকে এইভাবে কোনো ইয়ে দেয় না, বান্ডেল গ্রাহকদেরও নাই যে আমরা এটা দেখতে চাই না, শুধু এটা চাই। যতক্ষণ এটা ডিজিটাল প্রযুক্তিতে না আসবে, একটা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না এটা মেনটেন করা। আর যেটা বলছিলাম, এটা যদি আমাদেরকে সরকার বেঁধে দেয় যে স্টার প্লাসের মূল্য এত, জিটিভির মূল্য এত, প্রতিটা চ্যানেল আলাদা আলাদা মূল্য যদি আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে আমার যে চ্যানেলটা প্রয়োজন নেই সেই চ্যানেলটা আমি নেব না। আমার যে চ্যানেলটা প্রয়োজন আছে, গ্রাহকের চাহিদা আছে, আমি সেই চ্যানেলটা নেব। এবং সেটা রেট যেহেতু সরকার নির্ধারণ করে দিয়েছে, তাহলে সেই রেটটা আমাদের গ্রাহকরা যখন এই চ্যানেলটা দেখবে, তখন কি কি চ্যানেল সে পে চ্যানেল দেখছে, সেই পে চ্যানেলের মূল্যগুলো গ্রাহকরা যোগ করে নেবে। আর আমাদেরকে সরকার একটা সার্ভিস চার্জ নির্ধারণ করে দিক। আমরা অন্য পে চ্যানেল থেকে কোনো প্রফিট চাই না, আমরা সরকারের ভ্যাট থেকে কোনো টাকা আলাদা করতে চাই না, কোনো কিছুই করতে চাই না। সরকারের 25% সম্পূরক শুল্ক আলাদা, 15% ভ্যাট আলাদা, এবং পে চ্যানেলের যে যতগুলো পে চ্যানেল আমি দেখাবো, সেই পে চ্যানেলের মোট মূল্য এবং আমাদের সার্ভিস চার্জ সমান যে টাকাটা আসবে, সেটা গ্রাহক মূল্য হওয়া উচিত। এবং সেটা হলে আমরা যেরকমভাবে আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সরকার সেভাবে রাজস্ব সঠিকভাবে পাবে, প্রতিটা টিভি ওয়াইজ পাবে। এবং ডিজিটাল প্রযুক্তিতে আসলে আরো ট্রান্সপারেন্টলি, যে যতক্ষণ যে টিভিটি দেখবে সে ওটার জন্য সে পে করবে, ওই পদ্ধতি তো আমাদের কিন্তু এই বিষয়ে আপনারা কি সরকারকে কোনো প্রস্তাব দিয়েছেন? আমরা এযাবৎ বারবার এই একটি কথা বলে যাচ্ছি। আপনি এই যে এই গেজেটে দেখবেন বলা আছে যে সরকার কেবল অপারেটরদের সার্ভিস চার্জ নির্ধারণ করে দেবে। এখনো পর্যন্ত আমাদের সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়নি, বরং এটাকে সার্ভিস চার্জ নির্ধারণ না করে আমাদেরকে বিক্রয় মূল্য নির্ধারণ করে দিয়েছে টোটাল। যদি আমাদের সার্ভিস চার্জ নির্ধারণ করে দিত এবং পে চ্যানেলের পৃথক মূল্য নির্ধারণের কথাও এখানে আছে। আমি কিন্তু শুরুতে বলেছি এই আইনটি আমরা এসে যেটা পেয়েছি যে এই আইনটি আছে ভালো কথা, কিন্তু এটা যথাযথ প্রয়োগ নেই। এটা রাইট, এটা 2006 সালের, আমি বলেছি 24 সেপ্টেম্বরের করা একটি আইন। এরকম বোধহয় আরো দুই একটি আইন নিয়ে এখন বিতর্ক হচ্ছে, যেটা 2006 সালের আইন, এটা রিভিজিট করতে হবে অবশ্যই। 21 নম্বর ধারায় দেখবেন একটি ইয়ে আছে যে সরকারকে, মানে প্রতিটি কেবল অপারেটরকে যতগুলো টেলিভিশন চালানো হয় তার প্রতি ঘন্টার প্রতি সেকেন্ডের একটি ডাটা সংরক্ষণ করতে হবে 1 বছর পর্যন্ত। এটা আমি মনে করি বাংলাদেশের কোন কেবল অপারেটরের কাছে বলতে, মানে কি কি প্রোগ্রাম দেখানো হচ্ছে টোটালটাই আমাদেরকে, এটা ভিডিও ভাবে হোক আর আপনার লিখিত ভাবে হোক, 1 বছরের ডাটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে। গভর্নমেন্ট এজেন্সিজই রয়ে গেছে। হ্যাঁ, এখানে আসলে বলা আছে এটা অসম্ভব একটা ব্যাপার। আমাদের আরেকটি বিষয় আপনার সাথে, মানে একই সাথে প্রশ্ন করি যে আমরা অনেক পরিবর্তনের প্রত্যাশা করছি, অনেক কথা শুনেছি এবং শুনছি, দেখছিও আমরা, কিন্তু এই ক্ষেত্রে যে 2006 সালের এই একটি আইন বা বিটিভি কেন্দ্রিক আরো কিছু আমরা আইন দেখলাম, যে আইনগুলো হয়তো গত সরকার করেছিল, তখন কিন্তু বিতর্ক তোলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে হয়তো এখন আবার সেই আইনটি ঘুরে ফিরে আসছে। তো এই ক্ষেত্রে কি আপনারা এই আইনগুলো সংশোধনের কথা কিছু ভাবছেন? অবশ্যই। আপনি বিটিভির ক্ষেত্রে যেটা বললেন সেটা হয়তো টেরিটোরিয়াল সম্পর্কিত বিষয়টা আপনি বলার চেষ্টা করেছেন, সেটার বিষয়টি আলাদা। কিন্তু এটা যেটা আছে, যারা ব্যবহারকারী এই আইনের, যারা স্টেক হোল্ডার্স, তাদের কাছ থেকে ফার্স্ট রিয়াকশনটা আসতে হবে। এবং আমি আশা করি ওনাদের নির্বাচনটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমাদেরকে যদি বলেন রিভিউ করার জন্য, এবং আমি আজকে সারাদিন যখন এগুলি নিয়ে নাড়াচাড়া করছিলাম, আমি স্বতঃপ্রণোদিত হয়ে আমি বেশ কিছু খোঁজ নিয়েছি এবং তখনই এগুলি জেনেছি যে এই আইনটি করা হয়েছিল কিন্তু প্রয়োগ নেই, একদমই প্রয়োগ ছিল না। কারণ এই আইনেই কিন্তু বলা ছিল যে জেলা প্রশাসকরাই করবেন, যেটা ওনারা জুলাই মাসে এসে এটার প্রতিবাদ করেছেন। তার মানে গত 3 বছর থেকে তারা কিন্তু হয়তো বিটিভি থেকে নিচ্ছিলেন লাইসেন্স, অথবা লাইসেন্স ছাড়াও অনেক জায়গায় চলছিল। প্রথম থেকে এই আইনটির পরিবর্তন এবং কিছু সংযোজন বিয়োজন করার কথা এই আইনটি হওয়ার পর থেকেই বলে আসছি। কিন্তু জনাব শিমুল, আমার মনে হয় যে ক্ষেত্রে সরকার পরিবর্তনের সাথে সাথে যে নতুন ভাবে আমরা যেভাবে রিভিউ করেছি, সরকারের কাছ থেকে, মানে যখন এটা প্রণয়ন করেছে 24 সেপ্টেম্বর 2006, তখন থেকেই আমরা এই প্রতিবাদ করে আসছি। কারণ ওখানে একটা জিনিস ছিল যে
আপনার প্রতিটি চ্যানেলের জন্ম তারিখ থেকে আমাদেরকে অগ্রাধিকার ক্রমে প্রাইম ব্যান্ডে রাখতে হবে। কিন্তু আমরা মনে করি জনপ্রিয়তা অনুসারে প্রতিটি চ্যানেলকে আমরা আমাদের প্রাইম ব্যান্ডে রাখা উচিত। কিন্তু এক্ষেত্রে আরেকটি ব্যাপারও বোধহয় আছে যে একমাত্র আমাদের দেশেই বোধহয় যে আমাদের দেশি চ্যানেল 1, 2, 3, 4 শুরু হচ্ছে না, এখন মনে হচ্ছে কিছু জায়গায় হচ্ছে না। অগ্রাধিকার দিই। এটা ডক্টর ইমতিয়াজ আমার মনে হয় যেটি জনাব শাহরিয়ার বললেন মাননীয় সংসদ এবং সংসদীয় কমিটির সদস্য, যে আপনারা তো এখন এই সংসদীয় কমিটি এবং এই সরকারের আসার পর থেকে আমরা দেখি সংসদীয় কমিটিগুলো প্রচন্ড অ্যাক্টিভ এবং তারা কিন্তু বিভিন্ন মতামত দিচ্ছেন এবং তারা প্রম্পট কিছু কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনারা একদম নতুন করে প্রস্তাবগুলো তো সংসদীয় কমিটির কাছে দিতে পারেন যে কোথায় কোথায় সংকট, কোথায় সম্ভাবনা, বা এই যে আপনি বলেন বললেন একটু আগে যে নির্বাচনটা আসলে নির্বাচন না হলে আমরা যে যখন ওনাদের কাছে প্রস্তাবনাটা দিব ওনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন আপনারা কারা। কিন্তু তবে আমি এই কথাটুকু দিতে পারি অন্তত যে আমার কাছে একজন গ্রাহক হিসেবে, শুধুমাত্র একজন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নয়, সংসদ সদস্য হিসেবে নয়, একজন গ্রাহক হিসেবে আমার নিজের মনে অনেক প্রশ্ন আছে আইনটি সম্বন্ধে। এগুলি আমি ভবিষ্যতে অবশ্যই আমাদের কমিটিতে আলাপ করব। শেষ কথা আপনার কাছ থেকে শুনতে চাই খুব সংক্ষেপে। আমি মনে করছি এখন যেহেতু এখানে প্রযুক্তির একটা ব্যাপার আছে, একটা টেকনোলজির একটা ব্যাপার আছে, সেখানে আমি কোনো সাংঘাতিক ইমাজিনেশন দেখছি না এখনো। মানে এখনো মনে হচ্ছে ঠিক আছে ইলেকশন, ঠিক আছে মানে কি বলা হয় কত পার্সেন্টেজ না হবে ইত্যাদি। জিনিসটা মনে রাখতে হবে যে এই ডিজিটালাইজেশনের কিন্তু তার যে কি বলা হয় স্কোপ বিরাট, মানে এখানে অনেক কিছু করার আছে এবং অনেক ধরনের টেকনোলজি এনে সেটার উপরে যদি ইনভেস্টমেন্ট, এখন জিনিসটা হলো কি ওই সেলফোনের মতন, সেলফোনের কিন্তু ইনভেস্টমেন্টগুলো কিন্তু এইভাবে দর কষাকষি করে করেনি, রীতিমতো ইনভেস্ট করেছে, তারপরে যে ব্রিটিশদের চা খাওয়ার মতো নেই। তো এখন কথা হচ্ছে আমি মনে করি সিরিয়াসলি আমি মনে করি যে সেই ধরনের কর্পোরেট কি বলে সাপোর্ট দরকার, সেই ধরনের ইনভেস্টমেন্ট দরকার, এবং বোধহয় তাদের বাণিজ্যের নিরাপত্তাটাও তারা চাইছেন সেই কারণে। এবং ওটা বাড়বেই, ওটা বাড়তে বাড়তে এমন যখন অবস্থা হবে তখন যখন কনজিউমার্সরাও দেখবেন যে হ্যাঁ এই ধরনের একটা টেকনোলজি কাজ করছে। আপাতত যেটা হচ্ছে মনে হচ্ছে যে লাইনটা এনে দিয়ে দিল, তারপরে কি পার্সেন্টেজ এখন পর্যন্ত মানে ওই লেভেলেই মনে আলোচনাটা হচ্ছে, আমার মনে ওখান থেকে আরো উপরে যাওয়া উচিত। আমাদের সময় একদমই শেষ। আমি একটু বলতে চাচ্ছি সংক্ষেপে, আমরা কিন্তু সর্বশেষ আমি একটা জিনিস বলবো, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এখানে আছেন, তার কাছে আমি আবেদন জানাবো যে অন্তত বিধিমালা প্রণয়ন করার আগ পর্যন্ত যাতে কেবল সেক্টরে নতুন করে কোনো জটিলতা সৃষ্টি না হয়, এই জন্য অন্তত জেলা প্রশাসকদের হাতে ক্ষমতাটা আপাতত না দিয়ে এটা বিটিভির কাছে পুনর্বহাল রাখা হোক। আর কেননা এই সেক্টরে অত্যন্ত বেশি রকম নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, আমরা আমাদের অনেক সহকর্মীকে হারাচ্ছি। আর দ্বিতীয়ত আমাদের প্রাইস ফিক্সিং পে চ্যানেলের এটা করে দেওয়া হোক। আর এই ব্যাপারে আমাদের যে সকল সমস্যা আমরা এতক্ষণ আলোচনা করেছি আপনার মাধ্যমে আমরা আশা করব এগুলা সংসদীয় কমিটিতে আলোচিত হবে এবং মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় বিষয়টি আপনাদের মাধ্যমে একদমই শেষ। না ধন্যবাদ। আমি তো শুরুতেই বলেছি আসলে এটা প্রজ্ঞাপন এবং প্রজ্ঞাপনের যে নিয়ম নীতি এবং এটা নিয়ে আলাপ করার মানে অফিসিয়ালি আলাপ করার প্ল্যাটফর্মও এই 21 রাত অনেক কিছু আলাপ করতে পারি, কিন্তু এটা নয়। তবে অবশ্যই জি ধন্যবাদ। আজকে অন্তত এটা আমরা করতে পেরেছি এবং তাদেরকেও সংঘবদ্ধ হতে হবে, কারণ এখানে পরিষ্কার বিভাজন, যেখান থেকে আমাদের অনেক আইন শৃঙ্খলার অবনতির কথা আমরা বললাম। তবে একটি অবাধ তথ্য প্রবাহের সাথে সাথে আমরা কিভাবে রেগুলেট করতে পারি, আমাদের শিল্প সংস্কৃতি দেশীয় সংস্কৃতিকে উপরে রেখে সম্মান রেখে আমরা কিভাবে ছড়িয়ে দিতে পারি গ্রামে গঞ্জে, সবার একটা অ্যাকসেপ্টেবল ম্যানারে। আপনাদের তিনজনকেই শুভেচ্ছা 21 রাতের পক্ষ থেকে আজকে আমাদের আলোচনায় থাকবার জন্য। দর্শক, আমরা সমস্যাগুলো শুনলাম, কিছু সমাধানের কথা শুনলাম। আমরা চাই যে প্রতিটি সেক্টরই অন্তত সংকট কাটিয়ে উঠুক এবং সুন্দরভাবে সামনে এগিয়ে যাক। সবাইকে শুভরাত্রি। কাল আবার দেখা হবে একই সময় 21 রাতে।